হুম, আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ড্রিল। এখানে লেখাই আছে, আমি এটা একটু বানিয়ে রেখেছি কেননা ছবিটা লাগতো, ছবি আঁকবো আমরা, তার সাথে সাথে একটু মানে 3D ছবি আছে, সবগুলো আঁকা সম্ভব হবে না, যতটা সম্ভব ততটাই আঁকবো। প্রথমে বলি ড্রিল কী কাজে লাগে। আমরা সবাই জানি ড্রিল কী কাজে লাগে, না কোথাও হোল করতে কাজে লাগে, তাই তো? আর ড্রিল কী জিনিস না, একটা কাটিং টুল, এটা কাটতে সাহায্য করে। বলতে পারো যে যেখানে রিভেটিং করতে লাগবে কিংবা নাট বোল্ট যেখানে লাগাতে যাবে সেখানে আমরা অনেক জায়গায় ড্রিল করি। ড্রিল দু ধরনের হয়, একটা তো হয় হ্যান্ড ড্রিল, আর একটা মেশিনের সাথে থাকে, মানে নর্মাল যেটা হয়। আর ড্রিল যে শুধুমাত্র ড্রিল মেশিনের দ্বারাই করা যায় তা নয়, লেদেও ড্রিল করা যায়। তো আমাদেরকে যেটা করতে হবে এখন, ড্রিল যে হয় ড্রিলটাকে কত ধরনের ড্রিল হয় প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। প্রথমে কি জানতে হবে না, টাইপস অফ ড্রিল, ঠিক আছে? আমি বলবো আরও অনেক কিছু আছে, আমি প্রথম থেকে আমাকে আজকে বললে চলবে না, আমাকে একটু মাঝ থেকেই বলতে হবে, তবে ক্লিয়ার হবে। একটা তো হচ্ছে ফ্ল্যাট অর স্পেড ড্রিল, দুই হচ্ছে স্ট্রেইট ফ্লুটেড ড্রিল, কে এতখানে এসেছিল? দেখো, ক্লাস শুরুর পরে এলে আমি কিন্তু আর অ্যাড করতে পারবো না, তো কেননা এতবার বেরোনো যাবে না। স্যার অন্যদিন ক্লাসটা অ্যারেঞ্জ করেন বলে স্যার ওটা সামনে নেয়, কিন্তু আমি যদি অ্যারেঞ্জ করি আমার পক্ষে ক্লাস একবার মাঝে মাঝে যাব, আবার অ্যাড করবো, তারপরে আবার পড়াবো, এরকম করে অনেক সময় নষ্ট হবে। আর একটা হচ্ছে টুইস্টেড ফ্লুটেড। স্ট্রেট ড্রিলের মাঝে কি লিখলেন? স্ট্রেট ফ্লুটেড ফ্লুট হয় না, ফ্লুট মানে বাঁশি, যেটাকে বলে বাঁশির মতন আর কি, বুঝে গেছি। ফ্লুটেড। তো আমরা নর্মালি যেটা দেখতে অভ্যস্ত সেটা হচ্ছে টুইস্টেড ফ্লুটেড ড্রিল। ড্রিল বলতে গেলে আমরা পুরো মেশিনটার জায়গায় ড্রিল বিট যেটা দিয়ে কাটাটা হয় সেটাকে আমরা কিন্তু বুঝি, তো আমরা সেটাকে কিন্তু বেশিরভাগ বুঝি। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে টুইস্টেড ফ্লুটেড ড্রিল। টুইস্টেড ফ্লুটেড ড্রিল দেখবে ছবিটা অনেকটা এরকমই হয়, আমি তিনটে ছবি একবার দেখাই, আর এই প্রত্যেকটা বডি কিন্তু 3D, আর এর মধ্যে যে ছবিগুলো আসবে সেগুলো যথেষ্ট বোঝার জন্য কঠিন হবে যদি না তোমরা কেয়ারফুলি সেগুলোকে নোটিস করো। তো আগে ভালো করে কিন্তু তোমাদেরকে নোটিস করতে হবে। প্রথমে যেটা বললাম তোমাদেরকে, সেটা কি না, টুইস্টেড ফ্লুটেড ড্রিল, তাই তো? টুইস্টেড ফ্লুটেড ড্রিল। বানানটা বলছিল। আচ্ছা দেখো, নর্মালি এই ধরনের ড্রিলগুলো টুইস্ট করা আছে, দেখো এই যে টুইস্ট করা আছে, টুইস্ট মানে কি, যদি তুমি একটা লোহার রড নাও সেটাকে ধরে বাঁকিয়ে দাও তাহলে কি হবে, যে টুইস্ট হয়ে যায়, মানে মুচড়ে যায় যেটাকে আমরা বলি। তো অ্যাকচুয়ালি ওইটাকেই বলা হয় টুইস্ট করা। তো টুইস্টেড ড্রিলগুলো এরকম হয়, আর আমরা বেশিরভাগ টুইস্টেড ড্রিল নিয়েই কাজ করি, আর আমরা পড়বো বেশিরভাগ টুইস্টেড ফ্লুটেড ড্রিল, ঠিক আছে? এবারে যেটা আছে সেটা, আর যে দুটো টাইপ আছে সেই দুটো দেখিয়ে দিই, যে স্ট্রেট ফ্লুটেড ড্রিল। স্ট্রেট ফ্লুটেড ড্রিল কীরকম হয় না, দেখো এরকম নর্মাল, যে এর কিন্তু বেশি টুইস্ট করা নেই। আগের ছবিটাই ভালো বোঝা যাচ্ছিল মনে হচ্ছে, দেখে নাও এই যে এর দেখো টুইস্ট করা নেই। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, সোজা আছে এটা। হ্যাঁ, যে এটা কি হচ্ছে না, নর্মালভাবে কিন্তু রোটেট করবে, তার সাথে সাথে কাট করবে, তো এটা টুইস্ট মানে স্ট্রেট ফ্লুটেড। আর যেটা আছে ফ্ল্যাট, সেটাও একবার দেখিয়ে দিই। ফ্ল্যাট ফ্ল্যাট ড্রিল, ফ্ল্যাট ড্রিলগুলো অনেকটা এই ধরনেরই হয়,
এই ধরনের হয় অনেকটা, ঠিক আছে। একটু একটা রাফ আইডিয়া রাখো যে অনেকটা এই ধরনেরই হয়, ঠিক আছে। তো আমাদের এই দুটো বেশি কাজে লাগবে না, আমাদের শুধু কাজে লাগবে কি না যে টুইস্টেড। আর কিন্তু আমাদেরকে জানতে হয় যে 3 ধরনের হয়, ফ্ল্যাট আর স্পেড ড্রিল। আচ্ছা, একবার স্পেডটা লিখে দেখি। স্পেড, আশা করি এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক আছে। তো এটা 3 ধরনের হয়, তার মধ্যে আমাদেরকে বেশি যেটা জানতে হবে কি না তোমার টুইস্টেড ফ্লুটেড ড্রিলটা। টুইস্টেড ফ্লুটেড ড্রিল কী দিয়ে তৈরি না বেশিরভাগ টুলের মতনই হাই কার্বন স্টিল দিয়ে তৈরি, যেটা বেশিরভাগ টুল হয়। এবারে এটা সম্পর্কে আমরা যদি আরও একটু জানতে চাই তাহলে আমি এধারে চলে আসি, যে কাজের কিছু ইনফরমেশান দিই তোমাদেরকে যেগুলো তোমাদের দরকার। সেটা কি না একটা ড্রিলকে কীভাবে তুমি চিনবে, মানে যেরকম স্পেসিফিকেশান পড়তাম সেরকম ড্রিলের ক্ষেত্রে ডেজিগনেশান হয়। কীরকম না ডেজিগনেশান অফ ড্রিল। আর আমি এখান থেকে যা বলবো সব কিন্তু টুইস্টেড ড্রিলের ক্ষেত্রে বলবো, ঠিক আছে। তো কোনো একটা টুইস্টেড ড্রিলকে ডেজিগনেট আমরা কিসের ওপরে ডিপেন্ড করে করতে পারি না আমরা করতে পারি অ্যাজ পার মেটেরিয়াল, যে সেই ড্রিলটা কী দিয়ে তৈরি। আর বারবার একটা জিনিস মনে রাখবে যে ড্রিল মেশিন পুরোটা দেখেছো, আর এই যে এই জিনিসটাকে বলা হয় ড্রিল বিট। তো আমি যখন তোমাদেরকে বলছি ড্রিলের কথা তোমরা জানবে আমি ড্রিল বিটের কথাই বলছি, পুরো ড্রিল মেশিনটার কথা বলছি না। যে ওই যেই জিনিসটা দিয়ে কাটা হয় ওটাকে বলা হয় ড্রিল বিট, আর আমি ড্রিল বিটের কথাটাই ড্রিল হিসাবে বলছি। তো এটা একটু খেয়াল রাখবে, কারণ আমরা বলার সময় বলে যাই আর তোমরা যখন পড়তে যাবে তখন ওখানে লেখা থাকবে এক জায়গায় ড্রিল একটা জায়গায় ড্রিল বিট, তো তোমাদের কনফিউজড হয়ে যাবে। তো ড্রিল ব্লেডও কি বলে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলে? স্যার ব্লেড বলে না স্যার, ড্রিল ব্লেড? না না, ড্রিল বিট, বিআইটি। কখনো ব্লেড ওকে এখানে ড্রিলে কখনো হয় না, ব্লেড হয় না, ড্রিল বিট। ওটা আসলে ওরা হয়তো বুঝতে পারে না ওই জন্য বলে ফেলে। আচ্ছা, তারপরে অ্যাজ পার টাইপ অফ টুল, যে আমি কী ধরনের টুল নিচ্ছি। আর 3 হচ্ছে অ্যাজ পার ডায়ামিটার, তার মানে হচ্ছে আমরা যে বিটটা নিচ্ছি তার ডায়ামিটারটা কত। আমি আরও ছবি এঁকে তোমাদেরকে সব বলবো যে কীভাবে ডায়ামিটার দেখতে হয়। এবারে তুমি দোকানে গেলে কিভাবে ডেজিগনেটেড করা থাকে ড্রিলকে সেটা তোমাদেরকে আমি বলি। কিভাবে করা থাকে না, তোমরা যদি কোনো একটা ড্রিল বিট দেখো এরকম লেখা থাকবে টুইস্ট ড্রিল 8.50। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, IS 5101 HS। তো এটা কি জিনিস আমি এক এক করে বলি। প্রথমে তো বুঝতে পারছো যে এটা একটা টুইস্ট ড্রিলের কথা বলা হচ্ছে। তো এই 8.50 এইটা কি না, এটা হচ্ছে ডায়ামিটার অফ ড্রিল। আর এই এসটা কি না, এসটা হচ্ছে টাইপ অফ টুল। আমরা পড়বো কী ধরনের টাইপ, এটা পরে আর আপাতত মনে রাখো টাইপ অফ টুল। আর এই IS 5101 এটা হচ্ছে IS নাম্বার মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। আর HS এটা হচ্ছে মেটেরিয়াল, মানে হাই স্টিলের তৈরি। তো এটা কিসের তৈরি এটা হচ্ছে তার মেটেরিয়ালটার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই 4টা জিনিস আমরা জানতে পারলাম টুইস্ট ড্রিল মানে টুইস্ট ড্রিলকে ডেজিগনেটেড এভাবে করা থাকে, মানে কোনো ড্রিল কিনতে গেলে এভাবে যে আমরা এই IS এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের এই টাইপের এত ডায়ামিটারের এই মেটেরিয়ালের টুল আমাদেরকে কিনতে হবে। তো এটা হচ্ছে ডেজিগনেশন। ম্যাটেরিয়ালটা আরেকবার বলবেন স্যার? বলছি আইএস নম্বরটা কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেমন আমরা কোনো জিনিস কিনতে গেলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দেখি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো তাহলে টুলের কীভাবে ডেজিগনেটেড মানে ডেজিগনেশনটা কী হলো না, এটা একটা টুইস্ট ড্রিল
তার ডায়ামিটার হবে, যে এই যে টুল বিটের ডায়ামিটার হবে, আমি বলছি একটু পরে কীভাবে দেখা যায় ডায়ামিটার, প্রত্যেকটা আরও ইন ডিটেলসে বলবো। সেটা হচ্ছে 8.50 mm, এস হচ্ছে টাইপ অফ টুল, আর 1S 5101 মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 5101 হচ্ছে এটার আইএস নাম্বার, আর এইচএস মানে হাই স্পিড টুল, যেটা মানে হাই স্পিড কার্বনের যেটা দিয়ে তৈরি, এই জন্য এইচএস লেখা আছে। এবারে একটা জিনিস এখানে মনে রাখতে হয়, সেটা হচ্ছে এস লেখা আছে যদি মানে নর্মাল টাইপের হয়, যে কোনো তোমার যদি কিছু না লেখা থাকে দেখবে লেখা থাকবে এন, তার মানে হচ্ছে ওটা একটা নর্মাল। আর যদি তোমার স্পেশাল কোনো টাইপের দরকার হয় তখন সেখানে এস কিংবা যেই টাইপের দরকার হয় সেই ধরনের আমাদের দরকার পড়ে। তো এক এক জায়গায় এরকম শুধু এন লেখা থাকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে ওটা নর্মাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। ওকে, এবারে চলে আসি আমাদের একটা ড্রিলে কি কি পার্ট আছে। তো আমি নিজে আঁকতে গেলে একটু জিনিসটা ঘাঁটা হয়ে যেত, ওই জন্য একটা ছবি নিয়েছি। এখান থেকে সবগুলোর দরকার নেই, আমি যেই যেই পার্টগুলো তোমাদেরকে ধারে লিখিয়ে দেবো তোমরা সেইগুলোর উপরে বেশি নজর রাখবে, সেগুলো থেকেই প্রশ্ন আসবে, আর তোমাদের অতটা জানলেই চলবে, বেশি জানলে ক্ষতি নেই, তোমরা জানতেই পারো। এবারে চলে আসি আমি এক একটা করে পার্ট তোমাদেরকে বলি। তোমরা নর্মালি তো একটা ছবি দেখতেই পাচ্ছ, সেখানে তোমরা কিছু জিনিস বুঝেই গেছো, তারপরেও আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখো এই যে এই জায়গাটা, এটা 1 নাম্বার আমি দিয়ে দিলাম, এটাকে বলে স্যাঙ্ক। তার মানে কি, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে স্যাঙ্ক। স্যাঙ্কের পরে যে ছোট রকম জায়গাটা আছে এটাকে বলা হয় নেক। বোঝা গেছে? তারপরে দেখো প্রত্যেকটা টুল বিট হচ্ছে কীরকম, এরকম বাঁকা, মানে এভাবে এভাবে ঘোরানো আছে। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে মাখানো আছে, এটাকে আবার এইভাবে গেছে, আবার এধারে চলে এসছে, আবার এধারে গেছে, এধারে চলে এসছে। এই এর যে রোটেশনটা, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এটা কীভাবে, মানে সবাই দেখেছো কম বেশি, দরকার হলে আমি আরও একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে যে এটা কীভাবে বেঁকে আছে। ভালো করে ছবিটা একটুক্ষণ দেখো সময় নিয়ে, যেন তারপরে এর রোটেশনটা তোমরা বুঝতে পারো। দেখো যেটা স্টিলের, মানে যেটা তোমার এমনি ব্রাইট কালারের আছে, সেটা দেখো এটা এভাবে গেছে, দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে, আবার এধার থেকে একটা ঘুরে ঘুরে চলে গেছে, আবার দেখো সবুজ পাটটা সেটাও একবারে ঘুরে ঘুরে চলে গেছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ভালো করে ইমাজিনেশনটা রাখো, যখন ওই ছবিটা দেখবে তখন যেন এটার সাথে মেলাতে পারো। এই জন্যেই ড্রিলটা একটু কমপ্লিকেটেড, কেননা এখানে 3D ভিউটা কল্পনা করতে হয়, আর ইমাজিনেশনের সাথে আমাদেরকে ওই খাতার ছবিটা মেলাতে হয়। আমি আগের দিন বলেছিলাম আমরা যা কিছু দেখি সব 3Dতে দেখি, কিন্তু পেপারে যখন ড্র করি তখন সেটা 2Dতে ড্র করি। তাহলে 3D জিনিসকে 2Dতে ড্র করতে গেলে আমাদের ইমাজিনেশন পাওয়ার বা অবজারভেশন পাওয়ার দুটোই কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো এই যে জিনিসটা, এই যে এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে এই ব্যাপারটা, এই সাইডগুলোকে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে ফ্লুট। আমি প্রত্যেকটা সম্পর্কে আবার লিখিয়ে দেব। আর এই নেকের পর থেকে পুরো জিনিসটাকে কি বলা হয় না, বডি। এই বডির মধ্যে এই বিভিন্ন পার্ট থাকে, ফ্লুট থাকে, বডি ক্লিয়ারেন্স থাকে, কাটিং এজ থাকে, এই সামনের দিকটা, এই সামনের দিকটাকে আবার দেখো যদি সামনে থেকে দেখা হয় এন্ড ভিউটা এরকম টাইপের হয়। এই যে এই ভিউটা, মানে এই জায়গাটা, শুধু এই জায়গাটাকে এখানে আলাদা করে ড্র করে দেওয়া আছে। দেখো আগে তোমাদের একটা, মানে তোমরা একটু ভাবো ছবিটাকে দেখে, আর আগের ওই 3D ভিউর সাথে যে ছবিটার কোনটা কি নাম, তো এক্ষুনি বললেই বুঝতে পেরে যাবে, কিন্তু আগে তোমার ওই কনসেপ্টটা, মানে জায়গাটা তৈরি করো, না এটাকে এটা বলে, একটু নিজেরা ক্লিয়ার করো, তারপরে আমি তো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বলে দেবো। ক্লিয়ার হয়ে গেল? কিছুটা কিছুটা পরিমাণের বোঝা গেছে। তো হ্যাঁ স্যার। আমি প্রথমে তোমাদেরকে যেটা লেখাই সেটা হচ্ছে স্যাঙ্ক কি জিনিস।
বলা হচ্ছে না দ্য এন্ড ফিটেড ইন এ মেশিন ফর ওয়ার্কিং দ্য ড্রিল। এবারে তোমাদেরকে কিছুক্ষণের জন্য ড্রিল মেশিনটা, আমি নর্মাল যেগুলো ছোট ড্রিল হয় আমি সেইগুলোর কথাই প্রথমে বলি, যে ড্রিল মেশিন। আমি এই ড্রিল মেশিনের মনে হয় একটা ছোট্ট ক্লাস আমাদের হয়েছে যখন আমরা টুল পড়েছিলাম, তবুও একবার দেখিয়ে দিই। ও আচ্ছা, এখানেও দেখা যাবে। এই হ্যান্ড ড্রিলের কথাই তোমরা ভাবো। এই যে আমাদের কাছে যে হ্যান্ড ড্রিলগুলো আমরা দেখি, এর কি হয় না, এই বিটটাকে, এই যে যেটাকে ড্রিল বিট বলছে, এটাকে খোলা যায়, সামনে থেকে খুলে দেওয়া হয়, দিয়ে লাগানো হয়। তো এইখানে শ্যাঙ্কের কাজ কি না, শ্যাঙ্কের কাজ হচ্ছে ওই যে ড্রিল মেশিনের সাথে ড্রিল মেশিনের যে চাকটা আছে ওখানে লাগানো। তাহলে কি বলছে, দ্য এন্ড মানে শেষের যে জায়গাটা, ফিটেড ইন এ মেশিন মানে মেশিনের সাথে ফিট করা থাকে, ফর ওয়ার্কিং দ্য ড্রিল মানে এই ড্রিলটাকে কাজ করানোর জন্য, ড্রিলের বডিটাকে কাজ করানোর জন্য ওটা তো কোনো একটা মেশিনের সাথে অ্যাটাচ থাকতে হবে। তো যেই পার্টটা ড্রিলের অ্যাটাচ হয়ে থাকে সেইটাকে বলা হচ্ছে শ্যাঙ্ক। বোঝা গেছে? হ্যাঁ স্যার। দু ধরনের হয়, একটা হয় ট্যাপার শ্যাঙ্ক, আরেকটা হয় তোমার নর্মাল শ্যাঙ্ক। এই দু ধরনের হয়। কীরকম হয় এখানে লিখে দিই। এক হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক, আর দুই হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক। আচ্ছা, এবারে ট্যাপার শ্যাঙ্কটা জানতে গেলে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ট্যাপার শ্যাঙ্কটা কীরকম টাইপের হয় না, এরকম ধরনের হয়, এরকম হয়। আচ্ছা, তারপরে এখানে নেক থাকে। আচ্ছা, নেকের পরে এবারে ড্রিল থাকে, মানে ড্রিলের বডি থাকে, এবারে থাকে মানে এখানে আছে কাটা কাটা, আমি আর এটা আঁকছি না। মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ট্যাপার পোর্শনটা। ট্যাপার মানে সবাই জানে যে ট্যাপার মানে এরকম একটা শেপ হয়, মানে আর একটু ভালো করে আঁকি এই জিনিসটা। তো এখন তোমাদের মনে স্বাভাবিক, স্যার এটা তো একটু এরকম টাইপের আছে, তো এটা মেশিনের মধ্যে কি করে ফিট হবে? তো এর জন্য কি করা হয় না, ঠিক এর উপরে এইরকম একটা পোর্শন থাকে, সোজা ছোট্ট রকম, এটাকে বলা হয় ট্যাঙ্ক। কি বলা হয় না, ট্যাঙ্ক। আমি এখানে আরেকটা পয়েন্ট করে লিখে দিচ্ছি, কেননা ট্যাঙ্ক থেকে অনেক প্রশ্ন আসে, তোমাদেরকে জানতে হবে ট্যাঙ্কটা কী জিনিস। তাহলে আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে ট্যাঙ্কটা কী জিনিস, তোমরা কি বলবে না, দিস পার্ট only available in a ট্যাপার শ্যাঙ্ক। ট্যাপার শ্যাঙ্ক ড্রিল মানে ট্যাপার শ্যাঙ্ক ড্রিলে কিন্তু এই পার্টটা অ্যাভেলেবেল থাকে। এটা কি কাজ করে না, ইউজড ফর অপারেটিং or providing torque a drill। তার মানে কি, একটা ড্রিলের মেনলি কাজ কি, একটা ড্রিলের কাজ হচ্ছে যে টর্ক জেনারেট করা, মানে ওটাকে রোটেট করানোর ফলে টর্ক জেনারেট হয়। কীভাবে হয় সেটা আমি একদিন বলেছিলাম, আর যদি না মনে থাকে তো আমরা আবার পরে আলোচনা করব, এটা নিয়ে বড় কথা নয়। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই টর্কটাকে জেনারেট যে করছে ট্যাপার শ্যাঙ্কের ক্ষেত্রে, সেইটা কে করে না, ট্যাঙ্ক করে। কেননা এর যেহেতু শ্যাঙ্কটা ট্যাপার আছে, তো ও ডাইরেক্ট মেশিন থেকে পাওয়ারটা নিতে পারে না, তার জন্য ট্যাঙ্কটা নেয়। বোঝা গেছে? ট্যাঙ্ক জিনিসটা কি বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর কিন্তু প্রশ্ন আসে যে ট্যাঙ্ক থেকে। তো ট্যাঙ্ক সবসময় মনে রাখবে, এটা কিন্তু একটা এর পার্ট। কিসের পার্ট না, ট্যাপার শ্যাঙ্কের পার্ট। দু ধরনের শ্যাঙ্ক হয়, ট্যাপার শ্যাঙ্ক আর স্ট্রেট শ্যাঙ্ক। তার মধ্যে ট্যাপার শ্যাঙ্কের একটা স্পেশাল পার্টের নাম হচ্ছে ট্যাঙ্ক। আশা করি অসুবিধা নেই। বলো, প্রবলেম আছে কি? আচ্ছা, তারপরে একটা পয়েন্ট জানবো, সেটা হচ্ছে যেই পয়েন্টের নামই হচ্ছে পয়েন্ট।
কোন জায়গাটাকে পয়েন্ট বলছে না, এই যে এই পোর্শনটাকে পয়েন্ট বলে। এটাকে কি লিখব না, ইট ইজ দ্য এন্ড অফ এ ড্রিল ইন দ্য shape of a dome which is used for cutting। কীরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই যে এই পোর্শনটা আমার, এই যে এই পোর্শনটা যেটাকে তোমার এইখানে আলাদা করে আঁকা আছে, এইটাকে বলে পয়েন্ট। এখানে কি হয়েছে না, এখানে বলেছে না এন্ড অফ দ্য ড্রিল, মানে একদম এধারের এন্ডটাকে শ্যাঙ্ক বলছিল, আর ফ্রন্ট এন্ডটাকে বলা হচ্ছে কি না পয়েন্ট। দাঁড়াও এক মিনিট, চোখটা আমার, হ্যাঁ কি বলছে না, এন্ড অফ এ ড্রিল ইন দ্য শেপ অফ এ ডোম। ডোম মানে ডোমের শেপ বলতে কীরকম না, তোমরা সবাই তাজমহল দেখেছো, তাজমহলের ওপরটা কীরকম, এরকম না, দেখবে এই শেপটাকে ডোম শেপ বলে। তো এই রকম টাইপের হয় এর উপরেরটা, যেইটা কাটতে সাহায্য করে। কিভাবে কাটে আমরা দেখবো, আপাতত এই জায়গাটাকে পয়েন্ট বলে বলে মনে রাখো। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে, মানে পার্টসটা জানতে হবে, সেটা হচ্ছে ফ্লুট। ফ্লুট বলতে তোমরা একটু তো আইডিয়া পেয়েছো যে কোনটাকে ফ্লুট বলে। flutes are spiral grooves made along the length of a drill। আচ্ছা, স্পাইরাল বলতে কে কে জানো জানো না আমি জানি না, কিন্তু সবাই আশা করি প্র্যাকটিক্যালের সময় খাতা বানিয়েছো যে স্পাইরাল বাইন্ডিং যে এরকম থাকে, তাই না? স্পাইরাল বাইন্ডিং খাতা, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওই শেপটাকেই স্পাইরাল শেপ বলে। কিন্তু আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এই লেন্থ অফ দ্য, এইটা হচ্ছে লেন্থ, পুরো লেন্থটা, এই পুরো লেন্থটাতে একটা স্পাইরাল শেপ থাকে, মানে এই ধরনের একটা শেপ থাকে, শেপের গ্রুপ কাটা থাকে। আমি বলেছিলাম যে এরকম নর্মাল কোনো বডিতে যদি এখানে কিছু কাটা থাকে, মানে এরকম কেটে দেওয়া হয় নিচটা একটু গর্ত করে, সেটাকে গ্রুপ বলা হয়। সেরকম তুমি ধরে নাও একটা লোহা মানে বার আছে, যেই বার নয়, একটা লোহার রড আছে যেটা তুমি গ্রুপ কেটেছো তার সাইডে সাইডে। তো যখন ওই গ্রুপটাকে কেটে দিচ্ছ, ওই যে কাটিং পার্টসটা মানে ফেসটা আছে, সেটাকে বলা হচ্ছে তোমার ফ্লুট। যদি আরেকটু ভালো করে তোমাদেরকে সেই ছবিটা আমি দেখিয়েছিলাম, তোমাদের যদি মনে থেকে থাকে যে এই ছবিটাতে এই যে গ্রিন কালারের যে জায়গাটা আছে, এটাকে বলা হচ্ছে ফ্লুট। দেখো ওখানে গ্রুপ কাটা আছে, এই গ্রিন জায়গাগুলো কি গ্রুপ কাটা আছে না? তো এগুলোকে বলা হচ্ছে ফ্লুট। তোমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এই ট্রামগুলো তুমি আমাদের সাথে সাথে আমার সাথে সাথে যদি বলো নিজে, তাহলে দেখবে তোমাদের এগুলো সহজে মনে রয়ে যাবে। ঠিক আছে? আর এটা কিসের জন্য কেন কাটা হয়, তো হঠাৎ কি দরকার পড়লো যে এরকম আমরা কেন কাটতে যাবো, বা ড্রিলের সাইজটা কেন এরকম হতে যাবে? তো তোমাদের কি মনে হয় কেন এরকম করে ড্রিলটা কীভাবে কাটা হয়, তোমাদের কি মনে হয়? কাটতে মানে স্যার যে কাঠের গুঁড়িগুলো ওটার মাধ্যমে বেরোবে স্যার বাইরে। হ্যাঁ, একদমই ঠিক। কি হয় না, দুটো কাঠ থাকে, তো দুটো গ্রুপ কাটা থাকে, যখন দুটো মানে কাঠ মিট করে তখন এরকম একটা কাটিং এজের তৈরি করে। তাতে দুটো হেল্প হয়, প্রথম কথা তো কেটে দেয়, আর তারপরে হচ্ছে আরেকটা যে পার্সেন্টটা ওভাল থাকে, সেই পার্সেন্টের উপর সেই মানে পোর্শনটার উপর দিক দিয়ে কাটিং মেটেরিয়ালটা সহজে রিমুভও হয়ে যেতে পারে। তো দুটো কাজই হয়, একটা হচ্ছে কাটতে সাহায্য করে, আর দ্বিতীয় কথা হচ্ছে যেই মেটালটা কাট হয়ে যাচ্ছে সেটাকে রিমুভ করতেও সাহায্য করে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমরা দেখতে পাবে যে এই ছবিটাতে ঠিক এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, বা তুমি বলতে পারো ওই যে যখন একটা গ্রুভের সাথে, আমি ওই ছবিটা দেখাই, একটু 3D ইমেজ, যতক্ষণ না তোমরা ক্লিয়ার করবে মানে ভালো করে দেখবে তোমরা বুঝতে পারবে না। অন্য একটা ছবি আনি,
দেখো, ভালো করে দেখো, এই যে গ্রুপটা যে কাটা আছে আর তার উপরে যে মেন পোর্শনটা আছে, ওই দুটোর মধ্যে একটা থিকনেস আছে। যেই থিকনেসটা আমরা যে ছবিটা ইউজ করছি সেখানে এই থিকনেসটা, এই যে এই থিকনেসটা, তাই না? হ্যাঁ স্যার। তো এই থিকনেসটার একটা নাম আছে যেটাকে বলা হয় ল্যান্ড বা মার্জিন। কি বলে না, ল্যান্ড বা মার্জিন। তাহলে কি না, ইট ইজ এ ন্যারো স্ট্রিপ মেড along the complete length of a ফ্লুট। মানে ফ্লুটটা যতটা পর্যন্ত আছে সেটা একটা ন্যারো স্ট্রিপ তৈরি করছে আমাদের মেন বডির সাথে। স্ট্রিপ মানে স্যার কি? স্ট্রিপ মানে ওই যে এই যে এরকম একটা সরু গ্যাপ আছে, ওই গ্যাপটাকে স্ট্রিপ বলছে। যখন এটা নর্মাল এইটুকুন হলে গ্যাপ, ওই গ্যাপটা যখন অনেকটা জায়গা জুড়ে কন্টিনিউ থাকে তখন সেটাকে একটা স্ট্রিপ বলে। মানে এইটা একটা বডি, কিন্তু এই বডিটা যখন কন্টিনিউ থাকে তখন একটা স্ট্রিপ বলে ওটাকে আর কি। বোঝা গেছে? হ্যালো স্যার, একটা উপরে তুলুন তো, 3 নম্বরটা এখানে। দেখো, স্যার এগুলো সব আমরা টুইস্টেড ড্রিলের ক্ষেত্রে শিখি। হ্যাঁ এগুলো সব ড্রিল, আমরা টুইস্টেড ড্রিলই বেশি পড়বো কিন্তু। আচ্ছা, এবারে আমরা একটা বেশ ইম্পর্ট্যান্ট টার্ম সম্পর্কে জানবো, যেটা পরীক্ষায় খুবই দিতে পছন্দ করে পরীক্ষকরা, আর তোমাদেরকেও জানতে হবে। সেটা হচ্ছে ওয়েভ। আগে লিখে দিই ওয়েভটা কি। ইট ইজ এ কলাম অফ মেটাল which separate the fluid। কি বলেছে না, দুটো ফ্লুইড, আমি তোমাদেরকে যখন ছবিটা দেখিয়েছিলাম যে দুটো ফ্লুইড মানে দুটো ন্যারো স্পাইরাল কাট একটা ড্রিলের উপরে আসছে, দিয়ে এসে কি করছে না একটা জায়গায় মিট করছে। ঠিক যেই জায়গাটায় মিট করছে সেই মিট করার জায়গাটাকে বলা হচ্ছে ওয়েভ। আর যদি এইখানে তোমাদেরকে ছবিটা দেখায়, এই যে দেখতে পাবে দুটো স্ট্রিপ এসে ঠিক এই জায়গাটায় কাট করছে, মানে যেটাকে তোমার কাটিং এজের কাছে মিট করছে, তো ওই জায়গাটাকে তোমার বলা হচ্ছে ওয়েভ। ওয়েভটা কি হয় না, আরেকটু আমি ভালো করে তোমাদেরকে ছবিটা দেখালে ওটা ধার করে থাকে। দেখাচ্ছি পার্টস অফ, এখানে তোমাকে আমি ওয়েভের ছবিটা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওয়েভের ছবিটা এখানে ছিল যে, আচ্ছা একটা ড্রিলের সামনের দিকটা দেখাই। এই যে হ্যাঁ এইখানটা দেখো, আমি একদম এই জায়গাটা দেখাচ্ছি। দেখো একটা জিনিস, যে এইটা একটা কাটিং এজ আর এই ধারে একটা কাটিং এজ, এই এজটা দিয়ে কাটছে আর এই এজটা দিয়ে কাটছে, তাই তো? বোঝা গেছে হ্যাঁ স্যার। যে
আর এইটা এইটা একটা ফ্লুট, আর এই উপর দিয়ে চলে গেছে একটা ফ্লুট। এই যে দুটো ফ্লুট, এই দুটো ফ্লুট যখন যেই জায়গাটায় মিক্সড করছে, দেখো এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ওয়েভ। যে দুটো ফ্লুট যেখানে এসে মিক্স করছে এটাকে বলা হয় ওয়েভ। এই ওয়েভটা কি করছে না, আস্তে আস্তে যত দূরে যেতে আছে সেই তত দূরে যে এটা চওড়া হতে আছে, মানে সবচেয়ে কম থিকনেস ওয়েভের, ওটা যত স্যাঙ্কের দিকে যেতে থাকবে তত ওর থিকনেস বাড়তে থাকবে। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে এই থিকনেসটা, এটা হচ্ছে ওয়েভ। এটা কি হয় না, যত ভিতরের দিকে যেতে থাকে এর থিকনেসটা এইটুকুন আছে না, এটা যত ভিতরের দিকে যেতে থাকছে স্যাঙ্ক পর্যন্ত এর থিকনেসটা আস্তে আস্তে বাড়তে আছে, তবেই না আমাদের একটা শ্যাফট তৈরি হয়েছে। তো দুটো ফ্লুইড যেখানে মিক্সড করছে সেই জায়গাটাকে বলা হয় ওয়েভ। উঁচু জায়গাটা স্যার, দুটো হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ মিক্স। হ্যাঁ হ্যাঁ উঁচু জায়গাটা। আমি যদি তোমাদেরকে এখানে একটা কোন জায়গাটায় লিখেছি, এই জায়গাটায় আমি যদি ছবিটা এঁকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। এতখানি কি ক্লাসে আসছে, 11টা বাজে। বাহ, হ্যালো রাহুল, শুনতে পাচ্ছ? রাহুল, রাহুল শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। তুমি কখন ক্লাসে এলে? এখন কটা বাজছে? এই নিয়ে দুবার হলো। এ বাবা, আজকের আচ্ছা, তুমি ওই লেট করতে থাকো, অ্যাটেন্ডেন্স হবে না। এটা একটা কি আর বলবো তোমাদেরকে যে। না স্যার আর দেরি হবে না। আচ্ছা, এটাকে ধরে নাও এটা একটা ড্রিলের, এখান থেকে ড্রিল ডায়ামিটারটাও বুঝতে পেরে যাবে যে এটা একটা ড্রিলের হোল। অ্যাকচুয়ালি কি, ওটা তো এরকমই একটা বডি যেটার উপরে শুধুমাত্র ফ্লুট কাটা আছে, আর অন্য কিছু তো নয়। তো এটাকে যদি আমি মানে একটা 2D বডিতে আঁকার চেষ্টা করি তাহলে ছবিটা এরকম হবে অনেকটা। আর এই ঘরটা আসবে ঠিক। এই যে বলতে পারো এই গ্যাপটা, কালারটা যদি চেঞ্জ করে দেই, এই যে এই গ্যাপটা, এই গ্যাপটার নাম কি? ওয়েভ। আর এই যে এই পয়েন্টটা, এর মাঝখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম হচ্ছে ডেড সেন্টার। আর তোমাদের যদি মনে থাকে আমি ছবিটা পুরো কি দিলাম। স্যার ওয়েবটাকে ওভেলই তো থাকে। হ্যাঁ, ওইটা একটু বাঁকানো থাকে, ওভাল থাকে। আর তো সে বাঁকানোর মানে মিডিল পয়েন্টটাকে স্যার ডেড হ্যাঁ, সেন্টার বলতে। ওর মিডিল পয়েন্টটা মানেই হচ্ছে ওই শ্যাফটটার সেন্টার পয়েন্ট, ওটাকেই বলা হচ্ছে তোমার। ঠিক আছে, আচ্ছা আপাতত তোমরা যদি এই পার্টগুলোই জেনে রাখো আর খুব একটা প্রবলেম হবে না, তারপরে পরে পরে আমরা আরও জানবো। আর আরেকটা জিনিস জানতে হবে এরপরে যেটা আছে, আগে তোমরা লিখে নাও, তারপরে আমি বলছি এখানটা থেকে কি পড়া উচিত আর কি পড়া উচিত নয়। যেটা পড়বো এরপরে আরও অনেক কিন্তু পার্ট আছে, আমরা মেনলি 5টা জানলাম, পরে পরে আরও জেনে যাব, সেগুলো না পড়ার সাথে সাথে এলে বোঝা যাবে না। আর মার্কেটে কী কী স্ট্যান্ডার্ডের ড্রিল পাওয়া যায় সেটাও আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে না,
twisted drills are available in the following standard সাইজেস। কি কি সিস্টেমে হয়? একটা হয় মেট্রিক সাইজ ড্রিল, মানে এর যে ড্রিলের ডায়ামিটারগুলো হবে সেগুলো কীরকম মিলিমিটারে থাকবে। দুইয়ে হচ্ছে ফ্র্যাকশনাল সাইজ ড্রিল। এতে কি হবে না ফ্র্যাকশনে থাকবে, মানে 1/64 ইঞ্চি এরকম টাইপের থাকবে। তারপরে হচ্ছে লেটার সাইজ ড্রিল। লেটার সাইজ ড্রিল মানে টাইপ A to Z পর্যন্ত থাকবে, ABCD, মানে আমরা শুধু এটা দেখলেই বুঝতে পেরে যাবো এটা এই টাইপের ড্রিল লাগে, তার আলাদা চার্ট আছে। ওটা কি লিখলেন? 1/64 ইঞ্চি, ডবল ডট দিয়ে আছে মানে ইঞ্চিতে, মানে এরকম টাইপের হয়। আর চারে হচ্ছে নাম্বার সাইজ ড্রিল। ব্যাপারটা কীরকম হয়, এখানে অনেক চার্ট আছে, আমি তোমাদেরকে সেগুলো বলে আমি আমার তোমাদেরকে করতে চাই না, কনফিউজ করতে চাই না, কিন্তু তোমাদেরকে এগুলো জানতে হবে। অ্যাকচুয়ালি কীরকম ড্রিলের হয় না, ড্রিলের সাইজটাকে যদি একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি, এরকম মানে চার্টটা যেটা হয়, তারপরে হয় ইঞ্চি, তারপরে হয় মিলিমিটার, তারপরে হয় নাম্বার, তারপরে ধরে নাও আচ্ছা এরকম একটা চার্ট হয়। মানে এখানে তুমি আমি যদি এই যে বললাম নাম্বার সাইজ ড্রিলটা ধরে নাও, এটা ঠিক আছে, কীরকম হবে না 1 নাম্বার যে ড্রিল সেটা ইঞ্চিটা হবে এরকম 0.228, আর মিলিমিটারে হবে 5.791। আবার ধরে নাও যেটা 10 নাম্বার ড্রিল, সেইটার ইঞ্চি হবে 0.1935, আর মিলিমিটারে হবে 4.915। আর আবার যদি এই সিস্টেমটাই যদি এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে দেখলাম, লেটারের ক্ষেত্রে কি হবে না লেটারের ক্ষেত্রে হবে এ টাইপ, তার ইঞ্চিতে হবে 0.234, আবার মিলিমিটারে হবে 5.944। আবার বি টাইপের ক্ষেত্রে হবে 0.238 আর 6.045, এরকম A to Z পর্যন্ত হবে। আর এতে হয় 1 থেকে 80 পর্যন্ত। তাহলে দেখো এর অনেক চার্ট আছে, বইয়ে অনেক চার্ট পেয়ে যাবে, কিন্তু ডোন্ট গো থ্রু দিস, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট জানো যে এরকম হয়। ফ্র্যাকশনালের ক্ষেত্রে 1.64 থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত হয়। ঠিক আছে, তো এই রকম টাইপের আমাদের হয়। তো আমাদেরকে জাস্ট এটা জেনে রাখতে হবে, আমরা এগুলোকে মুখস্থ করে আমাদের সময় নষ্ট কেউই করবো না, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে মার্কেটে এরকমভাবে পাওয়া যায়। যে তুমি বলতে পারো এ টাইপের, যদি তুমি লেটার সাইজ ড্রিল কিনতে চাও তাহলে তুমি যদি এ টাইপের ড্রিল বলো, ওরা এইরকম টাইপের দেবে। আমি একটু আগে বললাম না যে কী টাইপের ড্রিল দিয়েছিলাম, তো এ টাইপ বি টাইপ। যদি নাম্বারিং বলো যে 10 নাম্বার ড্রিল বিট দিতে, তাহলে ওরা সেরকম দেবে। তো আবার ফ্র্যাকশনাল আছে, মেট্রিক সাইজ আছে। তো আমি তোমাদেরকে এটা জাস্ট জানানোর জন্য কী কী সাইজের হয় সেগুলো তোমাদেরকে এখানে বললাম। এরপরে আমরা যেটা পড়তে হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আর পরের জিনিসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হচ্ছে না যে এই পেজটাতে ধরবে, আমার একটা পেজ পড়ানো উচিত ছিল, ধরানোর চেষ্টা করা যাক না, ধরে গেলে খুব ভালো হয় আর কি, হয়ে যাবে আশা করি। ছবি আঁকতে হবে অনেকগুলো আর কি, আমার সময় লাগবে। হ্যাঁ, আমি আগে ছবিগুলো আঁকবো, তারপরে তোমাদেরকে বলবো। তো তোমরাও একটু আঁকার চেষ্টা করো, প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। আচ্ছা, এটা নিয়ে কার কোনো প্রবলেম নেই তো, যে কী ধরনের সাইজটার কীরকম হিসাব হচ্ছে?
শোনা যাচ্ছে আমার কথা? লেটারটা হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আঁকা যাক, চেষ্টা করা যাক কত দূর কী হয়। একবারে শুরু করেই আঁকবো। আমার আঁকা শেষ হলে কিন্তু তোমরা আঁকবে, না হলে আমাকে আবার পরে বলবে স্যার আপনি তো মুছে দিলেন, আমরা তো মুছতে পারবো না। না স্যার, আমরা আউট পেন্সিল। ও তাহলে ঠিক আছে। মানে আমি বোঝা হওয়ার মতন চেষ্টা করছি, জানি না কতদূর। ড্রিল আঁকার একটা সহজ পদ্ধতি ছিল, যে মানে সেটা দিয়ে আমরা প্রচুর ড্রিল আঁকতাম, প্র্যাকটিস নিয়ে অনেক দিন ধরে ভুলে গেছি। ঠিকই এঁকেছো, যারা এঁকেছো, এটা আমি জাস্ট একটু সোজা করার জন্য আবার বলে দিচ্ছি। স্যার বলো। এই বিটের ছবি টবি পড়ে নাকি পরীক্ষায়? ছবি পড়ে? এই ছবি আঁকতে দেবে না, ড্রয়িংয়ে থাকতে পারে, ড্রয়িংয়ে থাকতে পারে। আচ্ছা, মানে একটু হলেও বোঝা যাচ্ছে যে এটা ট্রেল বিটের মতন। আচ্ছা, আরও অনেকগুলো ছবি আঁকতে হবে, আগে সবগুলো এঁকে নিই, তারপরে একটা করে বলবো। স্যার ছবিটা মনে হয় ঠিক আছে স্যার। ঠিক, তোমরা বুঝতে পারলেই হলো। আমার কি আসে তোখানে? আচ্ছা, সেন্টার লাইনটা দরকার। স্যার এটা কি আঁকছেন? এটাও ড্রিল বিটের বিভিন্ন ভিউ আঁকতে হবে, বুঝলে? তবে আচ্ছা সেটা খুব ভুল হয়ে গেছে। বিভিন্ন ধরনের ভিউ না আঁকলে বিভিন্ন অ্যাঙ্গেলকে আমি বোঝাতে পারবো না। আমরা এখন কী করবো না, আমরা এখন ড্রিল অ্যাঙ্গেল করবো, তাই তো? একটু ওয়েট করো, আমি আগে আমারই ছবি আঁকা ভুল হয়েছে, সেন্টার লাইন না এঁকে আগে ড্র করতে শুরু করে দিয়েছি। যে কোনো ড্রয়িং করার আগে সবসময় সেন্টার লাইনটা ড্র করে নেওয়া উচিত। স্যার বলো। গুগল থেকে ছবি থেকে বুঝিয়ে দিন। গুগল থেকে ছবি দিলেই যদি তোমরা বুঝে যেতে পারতো, তাহলে তো আমার অসুবিধা হতো। যেগুলো গুগলের ছবিতে হয়ে যায়, আমি তো সেগুলো গুগলের ছবি নিয়ে নিই না।
তোমাদের হয়তো কোনো জায়গায় গুগলের ছবিটা দরকার নেই, সেখানে তোমাদেরকে বেশি করিয়ে টেনশন দিয়ে আমার কোনো লাভ আছে? যেখানে গুগলের ছবিতে হয়ে যায় সেখানে আমি নিয়েই নেই গুগলের ছবি। গুগলে আলাদা আলাদা করে ছবি পাওয়া চাপের আছে, এক জায়গায় সব দিয়ে দেবে, ঘেটে যাবে। ব্যস্ততা আছে কি কিছু? দাগটা একটু বড় হয়ে গেছে না, মোটামুটি ঠিকই আছে, হালকা বোঝা গেলেই হবে। হ্যাঁ, বলো। ভালো হলো না। হুম। এই ছবিটা ভালো হলো না। ছবিও তো ভালো মাপা যাবে না আর কি, যতটা পাবো চেষ্টা করছি। যতটা হচ্ছে আমাকে করে। একবার অ্যাটেন্ডেন্সের টাইমটা দিয়ে দেবেন। আর স্যার অ্যাটেন্ডেন্স পরে সময় নষ্ট করলে লাগবে। ওদেরকে গ্রুপে সব মেসেজ দিয়ে দিতে বলবো, ওখান থেকে নিয়ে যাবো অ্যাটেন্ডেন্স, নাহলে প্রতিদিন অ্যাটেন্ডেন্স নিতে নিতে চলবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে। স্যার লাস্টে স্যার স্ক্রিনশট পাঠিয়ে দিন। তিন নম্বর ছবিটা স্যার কোন ভিউ হচ্ছে? ভাবো, কাজ তেমন একটা নেই তো, একটু কল্পনা করেছি কীভাবে ছবিটা হচ্ছে, কীরকম, মাথাটা একটু কাজে লাগাও। সত্যি এটা হলো, একটা এটা লিখেছি, এটাকে ড্র করে নিই। স্যার, বলো। স্যার জেনারেটরের আওয়াজ আসছে। জেনারেটরের আওয়াজ কোথা থেকে? আমি তো পাচ্ছি না। না না স্যার, আমরা আমরা স্যার 3 নাম্বার ছবিটাকে করে হ্যাঁ, 2 নম্বরটা কেন?
আচ্ছা, চলো, চারটা অ্যাঙ্গেল তো বলেই দেবো, আর একটা অ্যাঙ্গেল আমাদেরকে আর একটু বেশি ইমাজিনেশন করতে লাগবে। ঠিক আছে, চলো দেখা যাক এক এক করে কতদূর কী হয়। প্রথমে যে অ্যাঙ্গেলটা আমি তোমাদেরকে বলবো সেটা কি না, একে পয়েন্ট or cutting angle। আচ্ছা, দুয়ে যেটা বলবো এটাতে আগে লিখে দিই, রেক অ্যাঙ্গেল নামটার সাথে তোমরা পরিচিত। চারে যেটা বলবো ওয়েভ অ্যাঙ্গেল, তিনে যেটা বলবো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এবারে প্রত্যেকটা অ্যাঙ্গেল আগে ডিটারমাইন করতে হবে, তার জন্য অ্যাঙ্গেলগুলোকে আগে দেখাতে হবে, তাই তো? আচ্ছা, এগুলো সবাই লিখো, তারপরে দেখছি। স্যার স্ক্রিনটা একটু নিয়ে দিন আমার। না,
তো আপনি এখন যেটা আঁকলেন ওটা আর পয়েন্ট অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা কি স্যার? একটু বলতে তো দাও। আচ্ছা চলো অনেকটা একই দেবে। বলবো, কিছু বাকি রাখবো না বলে কোথায় যাবো। আচ্ছা, এবারে চলে আসি, এক এক করে বলতে থাকি। ওটা আঁকবো না, কোনটা? 5 নম্বরটা। আচ্ছা হ্যাঁ, কোথাও বেশি এ করে দরকার নেই, ওই অতটা পারবে না। স্যার 2 নম্বরেরটা কি এঙ্গেল? বলছি বলছি সব বলে দেবো, তোমরা আগে কেন যদি কেউ আঁকছো তো তারপরে বলছি। আচ্ছা হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। প্রথমে চলে আসি তাহলে কোন অ্যাঙ্গেলটাতে, না পয়েন্ট অ্যাঙ্গেলটাতে। পয়েন্ট অ্যাঙ্গেলটা দেখে কি মনে হচ্ছে? না এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কাটিং লিপ। তার মানে হচ্ছে যে দুটো এজ থাকে কাটার জন্য, সেই দুটো কাটিং এজের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে বলা হয় কাটিং অ্যাঙ্গেল। এটা 118 ডিগ্রি জেনারেলি থাকে, এটাকে বাড়ানো বা কমানো যেতে পারে আমাদের মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আরেকবার বলবেন? ড্রিলে সবসময় দেখবে দুটো এজ কাট করে, মানে কাটার জন্য দুটো এজ সবসময় ইউজ করা হয়। যদি এই ড্রিলটাকে আমি বড় করে দেখাই, দেখো এই এজটা কাটে আর এই এজটা কাটে, তাই না? দুটো এজ কাটছে, এই এজটা কাটছে আর এই এজটা কাটছে। এটার ক্ষেত্রেও দেখো এই এজটা কাটবে, এই এজটা কাটবে, দুটো এজ কাটতেছে, তাই না? ওই দুটো এজ যেই অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল। মানে স্যার ওটা 118 ডিগ্রি সবসময় থাকে না? ম্যাক্সিমাম ক্ষেত্রে 118 ডিগ্রি হয়, এবারে মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে কখনো বাড়ানো বা কমানো হয়। সেটা মানে বিটের উপর নির্ভর করে? অবশ্যই বিটটা কোন মেটেরিয়ালের হবে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে রেক অ্যাঙ্গেল। রেক অ্যাঙ্গেল অ্যাঙ্গেল at which the fluids are made along the periphery। কি ব্যাপারটা হচ্ছে না, এখানে কোন অ্যাঙ্গেলটা বলা হচ্ছে না, এটা তোমাদেরকে ছবি দেখে বোঝা তোমাদের জন্য একটু কঠিন। আমি তোমাদেরকে এটা বলে দিই যে আগের দিন আমরা রেক অ্যাঙ্গেল পড়েছিলাম, মনে আছে? যখন আমরা সম্ভবত চিপিং প্রসেসটা পড়েছিলাম, ওখানে রেক অ্যাঙ্গেল পড়েছিলাম, তাই তো? স্যার ওটা ফেরি ফেরি। আচ্ছা, ওখানে রেক অ্যাঙ্গেলটা কীরকম ছিল? আপার সাইড ছিল স্যার, আপার সাইড। আপার সাইড মানে আমি যদি তোমাদেরকে একটা মেশিনিং প্রসেস, এখানে মেশিনিং প্রসেসের একটা ছবি দেখাই, এরকম হয়। আর যদি তার টুলটা ঠিক এরকমভাবে এখানে কাজ করে, ঠিক টুলটা মানে টুলের এই জায়গাটা, আমি একটা ফাইলের ছবি থেকে তোমাদেরকে, ফাইলে নয় ওটা কিসে দেখিয়েছিলাম বলো না, নামটা আমি ভুলে যাচ্ছি। এরকম টাইপের ছিল, চিজেল। হ্যাঁ, ডিজেল। চিজেলের মানে এরকম স্যার ম্যান side- অ্যাক্সিসের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যান অ্যাক্সিসের সাথে একদম একদম, যে ওখানে কি ছিল না, হেলানো এরকম একটা ছিল, আর ওটা হরাইজেন্টালের সাথে কি অ্যাঙ্গেল করেছিল সেটাই ছিল ওর রেক অ্যাঙ্গেল। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে যে এর হেলিক্সগুলো, মানে সরি হেলিক্স বললে ভুল হবে, এর যে তোমার ফ্লুটগুলো, এই যে ফ্লুটগুলো দেখো হেলানো আছে না, এই সামনেটা হেলিয়ে আছে, তো এই ফ্লুটটা যে হেলানো আছে, এই ফ্লুটটা এটা একটা হরাইজন্টাল লাইনের সাথে যেই অ্যাঙ্গেলটা করবে সেটাকে বলা হচ্ছে রেক অ্যাঙ্গেল।
বা স্যার পয়েন্ট অ্যাঙ্গেলের সাথে তো বলতে পারি মানে, না পয়েন্ট অ্যাঙ্গেলটা লয় অবশ্য এটা। পয়েন্ট অ্যাঙ্গেল আলাদা জিনিস। দেখো পয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে দুটো, হ্যাঁ 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 স্যার। দেখো এইখানে তোমার এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জায়গাটা এটা হচ্ছে দুটো পয়েন্টের মাঝে। আর তুমি যদি এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা যেই পোর্শনের উপর দিয়ে কাটিং, হ্যাঁ হ্যাঁ যদি যদি এই এজটা দিয়ে কিছু কাটা হয়, তো কাটার পরে মেটেরিয়ালটা কোন ফেসের উপর দিক দিয়ে যাবে? এই ফেসের উপর দিক দিয়ে না। তো এই কাটিং ফেসটা হরাইজন্টালের সাথে যেই অ্যাঙ্গেল করবে, বা এটাও বলতে পারো এই কাটিং ফেসটা এটার যে লম্ব থাকবে, মানে এটার যে সেন্টার লাইন থাকবে, যেই অ্যাঙ্গেল করবে সেটাকে বলা হবে রেগ অ্যাঙ্গেল। দেখো এই যে কাটিং ফেসটা হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অ্যাট হুইচ ফ্লুইডস আর মেড, ফ্লুইডটা এইভাবে তৈরি হয়েছে, এইটা দিয়ে ফ্লুইড গেছে, তো এই ফ্লুইডটা পেরিফেরির সাথে এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করবে অ্যালং পেরিফেরি, সরি এই নর্মালের সাথে পেরিফেরি অ্যালংয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল। এটা একটু 3D জিনিস, নিজেকে একটু ভাবতে হবে যে কোন জায়গাটা, এটা না হলে একবারে হবে না। তো বারবার দেখবে, দরকার হলে কোথাও ভিডিও পেলে একটু দেখে নেবে, বা আমি পেলে তোমাদেরকে করে দেবো। একবারে জাস্ট 3D ইমেজটা যদি না কারো চোখের সামনে ড্রিল বিটটা সামনে আসছে, তো তার জন্য একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? সেন্টার লাইনের সাথে যে গ্রুপস, হ্যাঁ, ফ্লুইডটা সেন্টার লাইনের সাথে যেই হেলিক অ্যাঙ্গেলে থাকছে সেটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল। দেখো যে কোনো অ্যাঙ্গেলের এই যে ড্রিলগুলো থাকে না, দুটো পোর্শন থাকে। এই যে ধরো কাটিং এজ আছে, এরকম একটা কাটিং এজ আর এরকম একটা কাটিং এজ। এই কাটিং এজের তুমি খেয়াল করে দেখো, আমি ছবিটা আবার দেখাচ্ছি। ধরো এটা কাটছে, তো কাটার পরে কি হচ্ছে না, এই উপরটা দিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা কাটছে, আর এই ধারটা কিন্তু কোনো কাজের নেই। এধারেও একটা অ্যাঙ্গেল হয়ে আছে, এধারেও একটা অ্যাঙ্গেল হয়ে আছে তো। হ্যাঁ স্যার। আরও ভালো করে দেখাই, জুম করে, আর যতটা জুম হয় দেখো, এইটা তো আমার কাটিং এজ। এই কাটিং এজের ওপরে একটা অ্যাঙ্গেল আছে, নিচের দিকে একটা অ্যাঙ্গেল আছে। তো এই ওপরের দিকের অ্যাঙ্গেলটা কোনো জিনিস যদি কেটে দেয়, এটার উপর দিক দিয়ে বেরিয়ে যাবে। তো এই যে এই অ্যাঙ্গেলটা, এটার যদি সেন্টার লাইনের সাথে যেই অ্যাঙ্গেল করে আছে সেটাকে বলা হয় রেগ অ্যাঙ্গেল। আর এই পিছনের দিকে যেটা কোনো কাজে লাগছে না, এটাকে বলা হয় ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এ শুধু ক্লিয়ারেন্স দেয় যাতে ফ্রিকশনটা কম হয়। এর কাজ শুধুমাত্র ক্লিয়ারেন্স দেওয়া। উপরেরটার কাজ হচ্ছে কাট করা, মানে কাট করার পরে ওটার উপর দিক দিয়ে মেটালটাকে চিপ করে বের করে দেওয়া। আর এই নিচের অ্যাঙ্গেলটার কাজ হচ্ছে ক্লিয়ার করা। তো এটাকে বলা হচ্ছে রেগ অ্যাঙ্গেল, আর নিচের অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। বোঝা গেছে? হ্যাঁ স্যার একটু একটু। একটু একটু বোঝা গেছে। এটা যখন নিজেরা আবার পড়বে আরও বুঝতে পারবে। একবারে বোঝাটা একটু অসুবিধারও আছে, আমি আবার বলবো, সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা দেখো, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এই যে বললাম যেই পাশটা, তার মানে এই যে যারা বলছিল ছবিগুলো স্যার কোন দিকে, তার মানে এটা কাটিং এজের দিকের ছবিটা দিয়েছি, আর এধারে যে ধারটা কাট করছে না সেই দিকের ছবিটা দিয়েছি। তো র্যাক অ্যাঙ্গেলটা কত হয়? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা তো 8 থেকে 12 ডিগ্রি হয়, কিন্তু রেগ অ্যাঙ্গেলটা মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। এখানে কোনো ফিক্সড লেখা নেই যে রেগ অ্যাঙ্গেল এরকমই হতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। কেন হয় না, কেননা আমি ড্রিলটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইউজ করছি তার উপরে ডিপেন্ড করবে। তো হ্যাঁ রেগ স্যার। অ্যাঙ্গেলটা ফিক্সড এখানে দেওয়াও নেই। আর যদি কোথাও ফিক্সড একটা নর্মাল ভ্যালু থাকে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু এখানে পাচ্ছি না। কিন্তু ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা 8 থেকে 12 ডিগ্রি হয়। আর ওয়েভ অ্যাঙ্গেলটা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমাদের যেটা ওয়েভ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ওয়েভটা সেন্টার লাইনের সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটাকে বলা হয় ওয়েভ অ্যাঙ্গেল। এটা জেনারেলি 55 ডিগ্রি হয়। কাটিং লিপ আর তোমার যেটা চিজেল লিপ, মানে ওয়েভটা যে অ্যাঙ্গেলে আছে সেন্টার লাইনের সাথে, এটুকুনি বুঝে রাখো। ঠিক আছে? এটা এই ওয়েভ যেটাকে ওয়েভ বলছে, এই ওয়েভের আরেকটা নাম আছে। এই ওয়েভটার আরেকটা নাম হচ্ছে চিজেল এজ। চিজেল এজ, দেখবে অনেক জায়গায় চিজেল এজ লেখা থাকে, তো ওটা গুলিয়ে ফেলার কিছু নেই, ওটা ওয়েভের কথাই বলা হচ্ছে। চিজেল এজ মানে এই পুরো জায়গাটাকে, এটা এই পুরো জিনিসটাকে মিলে যেটাকে ওয়েভ বলছে, আর এই এজটাকে শুধু চিজেল এজ বলছে। ঠিক আছে? এবারে যেটা আমি তোমাদেরকে এইটা দেখিয়েছি, দেখো হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স মানে হচ্ছে ফ্লুইডটা
সেন্টার লাইনের সাথে যেভাবে মিটে আছে, মানে ওইটা যে হেলিয়ে আছে, ওটা কার সাথে হেলিয়ে আছে, ওইখানে আমি দেখছিলাম যে তোমরা বলবে স্যার আপনি তো ফ্লুটের কথা এখানেও বলেছেন, যে এখানে যে ফ্লুটের কথাটা বলেছি সেটা হচ্ছে তোমার ফ্লুটের ওপরে, মানে ফ্লুটটা যেই অ্যাঙ্গেলে আছে, আর এখানে দেখো এর এজগুলো যেই অ্যাঙ্গেলে আছে, সেইটা সেন্টার লাইনের ক্ষেত্রে সেন্টার লাইনের সাথে যে অ্যাঙ্গেলে আছে তাকে বলছে হেলিক্স অ্যাঙ্গেল। যদি আরেকটু ভালো করে তোমাদেরকে বলি, যে আমি এটার ক্ষেত্রে লিখছি, মানে তোমার হেলিক্সের ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি হেলিক্সটা কি না, ফ্লুটেড ড্রিল উইথ আচ্ছা এটা সরি না, এক মিনিট, কাটিং এজ rake angle is determined by the helix angle। তো এই যে তোমরা একটু আগে জিজ্ঞেস করছিলে বা আমিও তোমাদেরকে বললাম যে রেক অ্যাঙ্গেলের কোনো এক্সাক্ট অ্যাঙ্গেলটা তোমরা বুঝতে পারবে না বা কোথাও লেখা নেই, তার কারণই হচ্ছে যে আমরা হেলিক্স অ্যাঙ্গেলটা আমাদেরকে প্রথমে আমরা পেয়ে যাই। হেলিক্স অ্যাঙ্গেল কীরকম না হয়, তিন টাইপের, আগে বলে দিই, যে তখন তোমাদেরকে টাইপ পড়াচ্ছিলাম তো কী টাইপের, ওখানে এস টাইপ পড়েছিলাম, তো তিন টাইপের হয়, এইচ টাইপ, এন টাইপ আর এস টাইপ। ঠিক আছে, এইচ টাইপের অ্যাঙ্গেল হয় 10 থেকে 13 ডিগ্রি, এন টাইপের হয় 18 থেকে 30 ডিগ্রি। হ্যাঁ স্যার এই টাইপ এগুলো স্যার কি বলেন আরেকবার বলুন। বলছি 35 থেকে 40 ডিগ্রি। যে কোনো একটা ড্রিল কীরকম কাট করবে, যেমন আমরা প্রথমে যখন ডেজিগনেশনটা পড়েছিলাম, এই যে এখানে পড়েছি না, যে কোথায় গেল, এই যে এস এস বলেছিলাম টাইপ অফ টুল, তো কী ধরনের টাইপ, টাইপ হচ্ছে এই তিন টাইপ, এইচ টাইপ, এন টাইপ আর এস টাইপ, এই তিন টাইপের হয়। তো এইচ টাইপটা কী জিনিস না, আমি এইচ টাইপের সাথে এধারে লিখে দিচ্ছি একটু করে, এইচ টাইপে অ্যাঙ্গেল হয় 10 থেকে 13 ডিগ্রি। এটা কখন ইউজ করা হয় না, এটাই টেনসাইল মেটেরিয়ালের উপরে যদি আমরা ডিল করি, ফর টেনসাইল মেটেরিয়াল, ফর লো কার্বন স্টিল, for soft and tough material। যদি আমাদেরকে একটা ড্রিল বানাতে হয় টেনসাইল মেটেরিয়ালে, তার ক্ষেত্রে আমরা কি ধরনের হেলিক্স অ্যাঙ্গেল ইউজ করব না, 10 থেকে 13 ডিগ্রি। আর যদি লো কার্বন স্টিলের বানাতে হয় 18 থেকে 30 ডিগ্রি। আর যদি সফট অ্যান্ড টাফ মেটেরিয়ালের বানাতে হয় তাহলে আমরা ইউজ করব 35 থেকে 40 ডিগ্রি। ঠিক আছে, তো এই তিন টাইপের স্পেশালি ড্রিল হয়। আর এই হেলিক্স অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে রেক অ্যাঙ্গেলকে মেজার করা যায়, তার জন্য আলাদা ক্যালকুলেশন আছে যেটা তোমাদের দরকার পড়বে না। আচ্ছা, ক্যালকুলেশনটা যদি একটু বলে দিতেন ভালো না, লিখে তোমাদের নিতাম। সিলেবাসেই নেই, একদমই নেই, থাকলে তো আমি বলে দিতাম। যদি তোমরা না তারপরেও জানতে স্যার, চাও এমনি আমি তোমাদেরকে নিজের নিজের নলেজের জন্য, নিজের আচ্ছা আমি নলেজের জন্য বলে দেবো, জানতে আমি চাইছি। বলে দেবো, আমাকে একটু বিটেকের বইটা আমার দেখতে হবে, আমরা পড়ে এসেছি তো অনেক দিন, খেয়াল নেই আমার। আমি এটার ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে বলে দেবো, যে এই তোমার কি বলে রেক অ্যাঙ্গেল কীভাবে ড্রিলের বের করতে হয়। এই যবে এই ম্যাথে কাটিং স্পিডের ম্যাথগুলো করাবো সেই দিন এর ম্যাথও করিয়ে দেবো কয়েকটা। ঠিক আছে, যে তোমাদের এর পরের ক্লাসে কাটিং স্পিডের ম্যাথ আছে, তো ওই কাটিং স্পিডের ম্যাথ যখন করাবো তার সাথে সাথে করে দেবো। যে আমার এই মুহূর্তে খেয়াল নেই কীভাবে রেক অ্যাঙ্গেলটা কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে
5টা অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানতে পারলাম। কোথায় গেল? স্যার এগুলো অ্যাঙ্গেল গুলো থেকে কোশ্চেন দিই স্যার, হেলিক্স অ্যাঙ্গেল কত ডিগ্রি? এরকম হয়েছে, আমি তোমাদেরকে কীরকম কোশ্চেন আসে বলিনি? বলবো অবশ্যই কোশ্চেন আসবে যে এইচ টাইপের অ্যাঙ্গেল কীরকম হয়, এন টাইপের, এস টাইপের অ্যাঙ্গেল আসে। এন টাইপ মানে নর্মালি এইচ এস আলাদা আলাদা হয়, নর্মাল আমরা ইউজ করে থাকি যে বললাম আমাদের টুলগুলো কিসের হয় না, লো কার্বন স্টিলের বা হাই কার্বন স্টিলের। তো কার্বন স্টিলের ক্ষেত্রে এন টাইপই ইউজ করা হয়, আমরা যেগুলো এন টাইপই ইউজ করে থাকি। আচ্ছা, ঠিক আছে, আমাদের তাহলে এখানে যত ধরনের অ্যাঙ্গেল ছিল, ড্রিল অ্যাঙ্গেল, সবগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। ওকে।